আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখতে চায় মানুষ। আমরা সকালে প্রভাত ফেরি শেষ করে আমরা শহীদ মিনারে ফুল দিতে এসেছি। শত ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমি আমার এই মাতৃভাষাটা পেয়েছি। আমরা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা শহীদ মিনারে আসি। নতুন প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে জানানোর জন্য ওকে নিয়ে আসলাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বাঙালির গৌরব আর অহংকারের 21শে ফেব্রুয়ারি আজ। শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 21-এর প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে ভরে ওঠে সারা দেশের স্মৃতির বেদি। ভোরে প্রভাত ফেরিতে যোগ দেন শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বাংলায় গান গাই। ৭৪ বছর আগে রক্তের দামে কেনা হয় বাংলা বর্ণমালা। পলাশ শিমুল ফোটা সেই দিন আজও জাতির কাছে অমলিন। 21-এর প্রথম প্রহর থেকেই সারা দেশের নানা পথ মিলেছিল শহীদ মিনারে। সূর্যোদয়ের পরপরই প্রভাত ফেরি নিয়ে সমবেত হন সর্বস্তরের মানুষ। পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা নিতে চেয়েছিল, তাদের যারা আন্দোলন করেছিল তাদের স্মরণে আমরা আজকে ফুল দিতে এসেছি, তাদের শ্রদ্ধা জানাতে। আমার বাবা আর আমার বোনের সাথে আমি এই মুক্তিসোপানে এসেছি ফুল অর্পণ করতে ভাষা শহীদদের জন্য। নতুন প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে জানানোর জন্য ওকে নিয়ে আসলাম। পুষ্পার্ঘে ছেয়ে যায় শহর বন্দর থেকে প্রত্যন্ত জনপদের সকল শহীদ বেদি। মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান দেশবাসী। শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস 21শে ফেব্রুয়ারি। দিবসটি স্মরণে সরকারি বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয় কালো পতাকা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বিভিন্ন শহরে। মাতৃভাষা বাংলা চাই তাই নিয়ে একটা ছবি এঁকেছি, আমার খুব ভালো লাগছে। I'm so happy for that reason to be here celebrating and acknowledging what is recognized as international. শুধু একদিনের শ্রদ্ধা নয়, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং অপসংস্কৃতি রোধে সবাই সোচ্চার হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, এমনটাই কামনা বাঙালি জাতির। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরও খবর জানাবো। ফেনীর দাগনভূঞায় ভাষা শহীদ সালামের স্মৃতি জাদুঘর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, 21শে ফেব্রুয়ারিতে সেখানে কি কি আয়োজন রয়েছে, বিস্তারিত কি তথ্যপাত্র জানাবেন আমাদেরকে? আমি এই মুহূর্তে রয়েছি ভাষা শহীদ সালামের বাড়ির দরজায়, যেটি নির্মিত করা হয়েছে ভাষা শহীদ স্মৃতি জাদুঘর এবং গ্রন্থাগারের সামনে। এখানে হচ্ছে যে একটু আগে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এসেছিল, তারা এসে হচ্ছে যে এখানে আলোচনা সভা এবং হচ্ছে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছে। আমি আপনাকে এক কথা একটি আসলে তথ্য দিতে চাই। এই যে পাশে যে শহীদ মিনারটি আছে, সেই শহীদ মিনারটি আসলে আপনি দেখলে বুঝবেন যে এখানে কিছুক্ষণ আগ থেকেও আসলে ছিল যে এখানে অনেকগুলো পুষ্পমাল্য ছিল, সেটি ইতিমধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং কি আমরা যেটি দেখি যে শুধুমাত্র এই দিবসটি সাময়িকের জন্য পালন করা হয়। এখানে মানুষের সমাগম আমরা দেখি যে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি আসলে এবং কি ভাষার মাস আসলে কিছুটা মানুষের সমাগম ঘটে, এর বাইরে হচ্ছে যে তেমন সমাগম আমরা ঘটতে আমরা দেখতে পাইনি। তবে এখানকার যারা ভাষা শহীদ সালামের উত্তরাধিকারী যারা রয়েছে তারা আমার সাথে রয়েছে, একটু তাদের সাথে কথা বলবো। তাদের আসলে অনেক আক্ষেপ রয়েছে, সে আক্ষেপের কথাই আসলে তার কাছে শুনবো। আপনি তো যে ভাষা শহীদ সালামের ভাতিজা হন, আপনার আসলে কি আক্ষেপ রয়েছে? আমাদের আক্ষেপ, ভাষা শহীদ সালামের কবর আজও পর্যন্ত শনাক্ত করা হয়নি, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমরা যাবতীয় সব কাগজপত্রই ডকুমেন্ট আমাদের কাছে আছে, বা কিসের কারণে হচ্ছে না আজ বিগত কয়েক বছরই চলে গেল, কিন্তু সবাই বলে যে টেন্ডার প্রক্রিয়া দিন বাকি, আজকে মেয়র সাহেব নাই, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আসে, কিন্তু আজও পর্যন্ত
কবর শনাক্ত করা হয়নি, সংস্কারও করা হয়নি। কিন্তু শুধু আমরা অনেক আপনি শুনলেন যে এখানকার যিনি ভাষা শহীদ সালামের যে ভাতিজা, তার সাথে আমরা কথা বলেছিলাম। এখানে আরো অন্যান্য ভাতিজা এবং হচ্ছে যে তার ভাগিনা যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে ভাষা শহীদ সালামের যে ভাতা দেওয়া হয় মুক্তিযোদ্ধার ভাতা কিন্তু বাড়ানো হয়েছে, কিন্তু যারা ভাষা শহীদ সালামদের যারা শহীদ হয়েছে তাদের কোনো ধরনের ভাতা কিন্তু বাড়ানো হয়নি। তাদের এই আক্ষেপটি আসলে করছেন অনেক। আমাদের সঙ্গে সহকর্মী আরিফুর রহমান যুক্ত ছিলেন ফেনীর দাগনভূঞা থেকে। সেখানে শহীদ সালামের স্মৃতি জাদুঘরের আদ্যপান্ত জানছিলাম আমরা তার মাধ্যমে। এবার রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। মাজার, এখন তো প্রায় দুপুর প্রায় 12:30 মতো বাজছে, তো জানতে চাই আসলে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং এখন পর্যন্ত সর্বস্তরের মানুষেরা সেখানে আসছেন কিনা? অনেক যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে এবারের অর্থাৎ এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক যে যাত্রা শুরু করেছে যে গণতান্ত্রিক সরকার, এবারের এই যে প্রথম যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস, সেটি কিন্তু একেবারে খুবই উচ্ছ্বাস মুখর। আমি যদি আপনাকে এখন আপনি যদি বলছিলেন যে 12:30 গড়িয়েছে সময়, তবুও দেখবেন যে পুরো যে শহীদ মিনারের যে বেদি আছে সেই বেদিতে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি পরিবারের মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা সবাই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এবং আমি যদি আপনাকে আরেকটু তথ্য দেই, এরই একটি অনুষ্ঠান হচ্ছে শিল্পকলা একাডেমি মিলনায়তনে, যেটি জেলা প্রশাসনের উদ্যোগে হচ্ছে, যেখানে ভাষা সৈনিকদের যেখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সেখানে রংপুরের বিশিষ্ট ভাষা সৈনিক জনাব মোহাম্মদ আফজাল উপস্থিত আছেন সেখানে রংপুরের যে 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী, রংপুরের ডিসি জনাব মোহাম্মদ এনামুল আহসান সহ সেখানে নানাবিধ শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশ নিয়েছেন। আমরা মোটা দাগে যদি গতকাল রাত থেকে যে এই যে রংপুর শহীদ মিনারের যে চিত্র, অর্থাৎ উচ্ছ্বাস মুখর যে চিত্র, সেই চিত্র ভুলে 24-এর আকাঙ্ক্ষা অর্থাৎ স্বাধীনতা সমৃদ্ধির বাংলাদেশ এবং সবাই ভেদাভেদ ভুলে 24-এর আকাঙ্ক্ষা অর্থাৎ স্বাধীনতা, মহান যে স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধ রক্ষা করবার যে আন্দোলনটি 24-এ হয়েছিল, সেই আকাঙ্ক্ষার মাধ্যমে এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং বাংলা ভাষাকে সমুন্নত করবেন। আমি একটু কথা শুনতে চাই, আপনার কাছে একটু কথা শুনতে চাই যে কি প্রত্যাশা এবারের? আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমি প্রথমেই মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই দিনে আমার প্রত্যাশা হচ্ছে যে ভাষা আন্দোলনের যে স্পিরিট, ভাষা আন্দোলনের যে চেতনা লালন এবং ধারণ করে এই জাতি 71-এ মুক্তি সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতা অর্জন করেছে এবং তারই ধারাবাহিকতায় এই স্বাধীনতা রক্ষার জন্য 24-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের যে চেতনা, এই চেতনা সর্বক্ষেত্রে বাস্তবায়ন হোক এবং ভাষা সৈনিকদের আত্মা শান্তি পাক। এবং আমি এর সাথে একটি দাবি জানাবো, সেটি হচ্ছে যে এখনো অনেক ভাষা সৈনিককে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়নি। যেমন রংপুরে একমাত্র ভাষা সৈনিক আমাদের শ্রদ্ধেয় আফজাল ভাই, উনি জীবিত আছেন। উনি জীবিত থাকতেই বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো ওনাকে একটি রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক। অর্থাৎ যারা উপস্থিত আছেন এই শহীদ মিনারে, তারা যেটা বলবার চেষ্টা করছেন, ভাষা শহীদ যারা আছেন তাদের যে সম্মান, যারা জীবিত আছেন সেই সম্মান, তাদেরকে সম্মানিত করার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিয়ে যে প্রচলনটি করবার দাবিও তারা তুলেছেন। অনেক আমাদের সঙ্গে রংপুর থেকে সহকর্মী মাজারুল মান্নান যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার শহীদ মিনারে শ্রদ্ধা দিতে আসা সর্বস্তরের মানুষের খোঁজখবর। মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। রাতে ভৈরব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। ভৈরব বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান অটোরিকশা চালক সহ 2 যাত্রী। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ফায়ার সার্ভিস। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহগুলো। বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি, এই অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। 21-এর প্রথম প্রহরে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। রাত 11:45 দিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে কর্মী সমর্থকদের নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে তার সমর্থকেরা ভুয়া স্লোগান দিতে থাকে। এতে 2 পক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে রুমিন ফারহানার
পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষের লোকজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কর্মী সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই সংসদ সদস্য এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোটের 48 ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকার ব্যবহৃত সকল প্রচার সামগ্রী প্রার্থীদের নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা থাকলেও লক্ষ্মীপুরে তা মানা হচ্ছে না। ভোট গ্রহণের সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান সড়ক অলিগলি এখনও নির্বাচনী ব্যানার ফেস্টুনের দখলে। নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে না কোনো ধরনের উদ্যোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঘোষণা হয়েছে ফল। এমপিদের শপথ শেষে দায়িত্ব নিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও, কিন্তু বিভিন্ন স্থানে এখনও ভোট চেয়ে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে শহরের সৌন্দর্য নষ্ট করছে। লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঢেকে আছে রাজনৈতিক দলের নির্বাচনী ব্যানারে। এছাড়াও সড়কের পাশের গাছ, বৈদ্যুতিক খুঁটি সহ নানান স্থাপনা ঢেকে আছে নির্বাচনী ফেস্টুন, ব্যানার ও নানা বিজ্ঞাপনে। 48 ঘন্টার মধ্যে এই যে ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করার কথা, প্রার্থীরাও তাদের পক্ষ থেকে সরাচ্ছে না, প্রশাসনও কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। কেন যে সরানো হচ্ছে না, আসলে প্রশাসনের উদ্যোগ নেওয়া দরকার। আইন অনুযায়ী ভোট শেষে 48 ঘন্টার মধ্যে প্রচারণার সামগ্রী প্রার্থীর নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ের প্রয়োগ নেই। দ্রুত ব্যানার ফেস্টুন অপসারণ করে শহরের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের। জনপ্রশাসন যে দায়িত্বে আছেন উনি যেন অতি সত্বর ওনার যে পরিচ্ছন্ন বাহিনী ওদেরকে দিয়ে যেন এগুলো সরানো হয়। এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যেন পৌরসভা এবং প্রত্যেকটা উপজেলায় যেন এই সমস্ত ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করে ফেলে। পৌর প্রশাসক বলছে প্রার্থীদের সঙ্গে কথা বলে এগুলো অপসারণে উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট যারা নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথে কথা বলবো, ওনাদেরকে আমরা অনুরোধ করব এগুলি সরিয়ে নেওয়ার জন্য। আশা করি ওনারা আমাদের অনুরোধে সাড়া দিবেন। এরপরেও যদি কিছু না হয় সেক্ষেত্রে আমরা পৌরসভার উদ্যোগে এগুলি সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিব। এবারের নির্বাচনে লক্ষ্মীপুরের 4টি আসনে 29 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবকটি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রমজান মাস শুরু হতেই দেশের নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন চিত্র। প্রথম দিন থেকেই চড়া চাহিদার শীর্ষে থাকা নিত্যপণ্যগুলোর খেজুর, ফলমূল, সবজি, মাছ, মাংস সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। আর বাজার মনিটরিং করেও হ্রাস টানতে পারছে না ভোক্তা অধিদপ্তর। প্রতি বছরের মতো এবারও কুমিল্লার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে রমজানের প্রয়োজনীয় পণ্যগুলো বিক্রি হচ্ছে বাড়তি দামে। শসা, কাঁচামরিচ প্রতি কেজিতে দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। অনেকেই তো মনে করে যে পয়সাওয়ালা না, সবাই তো নিম্ন পরিবারের অনেকেই আছে, এতটুকু দাম হইলে কিভাবে কিনে। লেবু তো রমজান মাসে বেশি প্রয়োজন শরবতের জন্য। মানুষ কি করে খাজুর খাইব? খাজুরের কেজি 1000, 1200, 1500, 1800, 2000। গরিব মানুষের ভাগ্যে নাই। ইফতারের সবচেয়ে প্রয়োজনীয় খেজুর নিম্নবিত্তদের নাগালের বাইরে। ব্রয়লার মুরগি সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 40 টাকা। খরচের ভার সামাল দিতে নাজেহাল ক্রেতা। ধরুন 3 কেজি বাদ দিলে আমরা হচ্ছে 225 টাকার উপরে, তো আমরা কেমনে বেচতাম কম? আমাদের অন্যান্য বাজারের কথা বলছে যে তারা স্লিপ দিচ্ছে না, এই স্লিপটাকে আমরা এনশিওর করব এবং তাদের মধ্যে একটা জবাবদিহিতা নিয়ে আসবে যাতে করে ভোক্তা প্রতারিত না হয়। চাঁদপুরে সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ে হতাশ স্বল্প ও মধ্য আয়ের মানুষ। সবজি, মাছ, মাংসের পাশাপাশি বেড়েছে সব ধরনের ফলের দাম। মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ ভোক্তাদের। যদিও ভোক্তা অধিদপ্তরের দাবি কারসাজি পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব জায়গায় যদি সবকিছু কাঁচা বাজার সবকিছু যদি এরকম দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়া অত্যন্ত দুরূহ হয়ে যাবে। সেল কম হয়, সাপ্লাই কম হয়, তাই একটু প্রতি বাড়িয়ে দেয় 200-300 টাকা, 500 টাকা ক্যারেটে বাড়িয়ে দেয়। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ মজুতদারি বা কৃত্রিম সংকট বা অধিক লাভে বা মুনাফায় যদি বিক্রি করে তাহলে আমরা আইনের যে প্রয়োগ সেটা কঠোরভাবে প্রয়োগ করবো এবং আমাদের এই রমজান ব্যাপী আমাদের এই বিশেষ মনিটরিং অব্যাহত থাকবে। গোপালগঞ্জের বাজারে রমজানের প্রথম দিন থেকে হঠাৎই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব পণ্য। মুরগি ও গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে 50 টাকা করে। গরুর দুধের দাম 90 থেকে 1 লাফে 110 টাকায় পৌঁছেছে।
বেগুন কিনছি কালকে 70 টাকা কেজি, আজকে যাচ্ছে আমাদের 120 টাকা কেজি। ফলের দাম অনেক হাই। আঙ্গুর যেখানে ছিল সাদাটা 350, আজকে দেখতেছি 100 টাকা বেড়ে গেছে 450। দুদিন আগে আমি যেটা আনারস নিয়েছি 120 টাকা করে, সেটা আজকে 200 টাকা জোড়া। এই শশার দাম বাড়ছে কাস্টমারের খামখেয়ালি কারণে। কাস্টমার লাগে হলো 1 কেজি, সেনে নেয় তারা 5 কেজি, 100 টাকা কেজি হলে নিয়ে যায়, তো দাম বাড়বে কেমন? এই লেবু 80 টাকা হালি, এই লেবু লাগে প্রত্যেক দিন লাগে, মানুষ একটা দৈনিক একটা লিয়ে যায়, সে নেচ্ছে 10 হালি, তো কেমন দাম কমবে বলে। যশোরে বিক্রেতারা বলছেন রমজানে ফল সহ বিভিন্ন পণ্যের বাড়তি চাহিদা থাকে, সেই সুযোগে দ্বিগুণ দাম আদায় করছে ব্যবসায়ীরা। আমদানিকারকদের দুষছেন তারা। মানে একটা পেটিতে 1600-1800 টাকা করে বেশি, মানে আমরা নিজেরাই কিনতে পারতেছি না, কাস্টমার কিভাবে কিনবে? সিন্ডিকেট তাকে রাতে তারা বাড়াই দিচ্ছে, আমাদের তো কিছু করার নেই, আমরা যেরকম কিনতেছি সেরকম বিক্রি করছি। যারা ইম্পোর্ট করে মাল আনে এরাই কিন্তু মালের দাম ওখানে বাড়ায় কমায়, এখানে আমাদের কিন্তু করার কিছু নেই। এদিকে রংপুরের বাজারে দেখা দিয়েছে ভোজ্য তেলের তীব্র সংকট। তবে লেবু, শসা, বেগুন সহ কিছু পণ্যের দাম বাড়লেও অন্যান্য পণ্যের বাজার স্থিতিশীল। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।